ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলা যায় সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, একটা সময় ছিল যখন আবাহনী মোহামেডান দ্বৈরথ মানেই ছিল টান টান উত্তেজনা, 56,000 বর্গমাইল জুড়ে রোমাঞ্চের একটা পরশ কিন্তু থাকতো। সেই দিনটা গত হয়েছে এবং অনেকটা নিভৃতেই। নিশ্চয়ই অনেকেই জানেন না যে দুদিন আগে আবাহনী মোহামেডানের খেলা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগে, যেখানে ক্লাসিক একটা ম্যাচ ছিল। 3-2 গোলে মোহামেডান জিতে এনেছে সেই ম্যাচটি এবং এই মৌসুমে প্রথম জয় ছিল মোহামেডানের। আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল লিগের অবস্থা নিয়ে। আমাদের সাথে সেই আলোচনায় আছেন আবাহনী মোহামেডানের দুজন একসময়ের তারকা ফুটবলার এবং এই মুহূর্তে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব এবং আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলোচনায়। শুরুটা করতে চাই নকিব ভাইকে দিয়ে, যেহেতু বিজয়ী দল মোহামেডান দুদিন আগের যে ম্যাচটা ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে কুমিল্লার 3-2 গোলে জিতেছে মোহামেডান, সেই ম্যাচটা নিয়ে জানতে চাই। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ম্যাচটাও খেলতে অস্বীকৃতি জানানোর একটা অবস্থা তৈরি হয়েছিল মোহামেডান ফুটবলারদের। তাদের একটা আর্থিক দৈন্যদশা চলছে মোহামেডানে এবং ফুটবলাররা ঠিক মতো অর্থ তারা পাচ্ছেন না। এই ধরনের অবস্থায় এরকম একটা জয় কিভাবে দেখছেন আপনি? আসলে এই দল বদলের প্রথম থেকে আমাদের এই 5ই আগস্টের পরে সবগুলি প্রফেশনাল ক্লাবগুলির আর্থিক খুব বাজে অবস্থায় আছি। তারপরে আমরা বিশেষ করে আমরা মডার্ন ক্লাবের এক্স প্লেয়ার যারা আছে সবাই মিলে আমরা একটা মোটামুটি একটা টিম করতে পারছি, যেটা আসলে আমাদের এটা বলা যায় না এটা চ্যাম্পিয়ন টিম। আমরা চেষ্টা করতেছি, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট আলমগীর ভাই এবং আমাদের ফুটবল চেয়ারম্যান আলমগীর ভাই এবং প্রেসিডেন্টের জেনারেল মবিন, ওনাদের সহযোগিতায় এই 3 বছর আমরা খুব সুন্দরভাবে ক্লাব চালাচ্ছিলাম। বাট উনি এই দেশের এই অবস্থায় ওনারা এখন একটু তাদের ব্যবসার সমস্যাতে আর্থিকভাবে সহযোগিতা করতে পারতেছে না। বাট ওনারা বলে নাই যে আমি ক্লাবকে দিব না, সবারই সমস্যা যায়। তো আসলে আমরা একটা প্রফেশনাল ক্লাব কখনো ডোনেশনের উপরে চলা যায় না। তো ওনারা হেল্প করতেছে, ওনারা এখন পর্যন্ত হেল্প করতেছে। আর বাকি যারা ডাইরেক্টর হয়েছে ওনারা কোনো সাহায্য ফুটবলের জন্য করছে না। তা আসলে একটা প্রফেশনাল ক্লাব চলতে হলে প্রফেশনালিজম কীভাবে চলবে এবং আগামী বছর আমি কীভাবে এখন থেকে এটার সিস্টেমে চলে আসতে হবে। বাট আমরা আসলে এইভাবে আর কত বছর আমরা শুনতেছি 40 বছর ধরে মডার্ন ক্লাবের এক সুন্দর একটা জায়গা আছে, মতিঝিলের মতো বিল্ডিং হবে, ওখান থেকে পার্মানেন্ট ইনকাম হবে, তাহলে ক্লাব চলবে। বাট আসলে এটা কোনো সিস্টেম না। আমি 5 বছর পরে মডার্ন ক্লাবের কোথায় দেখতে যেতে, এইটার যারাই আসে এই ফুটবল, হকি এবং ক্রিকেটের ইয়ারলি 25 করোড় টাকার মতো লাগে। তো ওই ধরনের কোনো প্ল্যানিং নাই যে আমি আগামী বছর ক্লাবটাকে কোথায় নিয়ে যাব। আগামী বছর কি এই প্ল্যানিং যতক্ষণ না আসবে আমরা আসলে এই প্রফেশনাল ক্লাব বলা চলে না। আলটিমেটলি 22 বছর পর শিরোপা জয়ের পরও খুব বেশি অবস্থার পরিবর্তন হয়নি মোহামেডানের। আপনার কাছে অবশ্যই এই নিয়ে কথা বলবো, তার আগে একটু রূপদার কাছে জানতে চাই। রূপদা, একটা সময় আবাহনী মোহামেডান মানেই তারা শিরোপার দৌড়েই ছিল এবং সবসময় শিরোপার রেসেই থাকতো তারা। অধিকাংশ সময় মোহামেডান অথবা আবাহনী শিরোপা জয়লাভ করতো। আমরা এবারের ফুটবল লিগে এসে লক্ষ্য করলাম যে 7 এবং 8 নম্বর, যদিও খুব বেশি সময় যায়নি, মাত্র 3টা ম্যাচ হচ্ছে, তারপরও আবাহনী মোহামেডান 7-8 নম্বরে অবস্থান করছে। আবাহনী এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? প্রথমে আমি এই যে গত দুদিন আগে যে খেলা হলো এখানে মোহামেডান জয়লাভ করেছে, নকিবকে অভিনন্দন জানাই এবং সেই সাথে তাদের মোহামেডানের খেলোয়াড় কর্মকর্তা সহ সবাইকে, কোচ। আমার মনে হয় যে পজিশনের জায়গাটুকু আমি আপনার পিছন দিক থেকে আসি, যেটা হচ্ছে যে যেটা ভাবছেন যে আবাহনী বা মোহামেডানের অবস্থানটুকু 7-8 বা এরকম কোনো অবস্থান, এটা লিগের মাত্র শুরু হয়েছে। তো এটা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমার মনে হয় যে সেটা সময় বলে দেবে। আর এই পর্যন্ত সবকটা টিমই কিন্তু পয়েন্ট হারিয়েছে, পয়েন্ট যে সবাই পূর্ণ পয়েন্ট নিয়ে আছে সেরকম অবস্থানে নেই, জায়ান্ট দল বলা যাচ্ছে। হ্যাঁ, তো আবাহনী সবসময় চ্যাম্পিয়নশিপের জন্য খেলে, সে লক্ষ্য নিয়েই আপনার খেলছে।
তারপরও বলবো যে আপনার যে একটা পরিবর্তিত পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতিতে গিয়ে যেভাবে দল গঠন করার জন্য চিন্তা ভাবনা করা হয় সেই অনুযায়ী কিন্তু কিছুটা এগিয়ে গেলেও আপনার সেটা শেষ করা যায় না। তো যে স্পিডে আপনি আগাবেন সেই জায়গায় যখন আপনার একটা বাধা আসে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবে ওই লক্ষ্য নিয়ে আপনার পৌঁছানো আপনার জন্য কষ্টের। তারপরেও আমি এটুকু বলবো যে আবাহনী শুরু যাত্রা লগ্ন থেকে এই পর্যন্ত আপনার চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করেছে, কখনো চ্যাম্পিয়ন হয়েছে, কখনো রানার্স আপ হয়েছে বা থার্ডও হয়েছে। তো সেইগুলি আপনার সেই চিন্তার থেকে আমি এটুকুই বলছি যে আবাহনী কিন্তু প্রতি বছরই চ্যাম্পিয়নশিপের জন্য খেলে এবং এবারও খেলছে। জি, আর্থিক অবস্থাটা জানতে চাই, মোহামেডানের মতো এরকম অবস্থা কিনা নাকি তার চেয়ে একটু ভালো, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আপনারা সবাই জানেন যে একটা পরিস্থিতির পরিবর্তন হয়েছিল গত 5ই আগস্টে। এরপর থেকে যারা মূলত আমাদেরকে ফাইন্যান্স করতেন তাদের কাছ থেকে সেই সহযোগিতাটুকু এখন আমরা পাচ্ছি না। তো ওনাদের কাছ থেকে না পাওয়ার পরিপ্রেক্ষিতে তো আগের যে বাজেটে আপনার টিমটা পরিচালিত হতো, আমি বলবো যে সেটার 3 ভাগের 1 ভাগের জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। তাও ক্লাবের এখন যারা আছেন কয়েকজন হয়তো সেটা সহযোগিতা করছেন ওনাদের সাধ্য অনুযায়ী, এবং এর মধ্যে আমাদেরকে বাকি কাজগুলো চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো আমি তাদেরকে, যারা এখন আমাদের কাছে যে আমাদের সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আবাহনী গত সিজনে গতবার রানার্স আপ হয়েছে এবং সেই সময়ে যে খেলোয়াড়দেরকে যে পরিমাণ কমিটমেন্ট ছিল সেই অনুযায়ী কিন্তু তাদের সেটা ফুলফিল করেছে। অন্যান্য জায়গায় শুনেছি অন্যান্য ক্লাবগুলো সেটা পারেনি বা এরকম হয়েছে, কিন্তু আবাহনীর বেলায় সেটা হয়নি। আর এবারও যেভাবে আছে প্লেয়ারদেরকে যেভাবে কমিটমেন্ট করা হয়েছে তাদের একটা পার্ট হয়তো দেওয়া হয়েছে। আশা করছি যে ক্লাব অথরিটি এটা কমিটমেন্ট অনুযায়ী আপনার লিগ শেষ হতে হতে তারা তাদের সমস্ত অর্থ পেয়ে যাবে। তো এটা আবাহনীর আসলে আপনার একটা চলমান প্রক্রিয়ার মতোই চলতে থাকে, এটা আশা করি এই ব্যত্যয় ঘটবে না। ক্লাবগুলো যেভাবে চলছে এই সময় এসে, মানে ফুটবলের যে যুগটা চলছে এই সময় এসে ক্লাবগুলো যেভাবে চলছে সেটা কতটুকু সঠিক উপায়ে চলছে আপনাদের কাছে, সেই প্রশ্নটা থাকবে। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ ইকবাল নাগাই ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছি। আজকে আবাহনী মোহামেডানের 2 জন ম্যানেজার উপস্থিত, আমার খুব সৌভাগ্য যে আমি আজকে আসছি। তো আমার প্রশ্ন হলো যে জৌলস আবাহনী মোহামেডানের ছিল এটা কালের বিবর্তনে হারিয়ে গেছে, আর আবাহনী মোহামেডানের জৌলস হারিয়ে যাওয়া মানে বাংলাদেশের ফুটবলের একটা অধঃপতন। তো এখন কেন এটা হলো, আর ভবিষ্যতে এটা ফিরে আসবে কিনা? আপনারা বলবেন যে বসুন্ধরা আসছে এটা আমাদের জন্য আরো ভালো। আবাহনী মোহামেডান যদি ওইরকম গতিতে এগিয়ে যেত তাহলে আমাদের ফুটবলটা আরো সমৃদ্ধ হতো। কেন হলো, কি কারণে হলো, আর এটা আবার ফিরে আসবে কিনা এই বিষয়টা এখন জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, দর্শক অনেকটা সম্পূরক প্রশ্ন আমি যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম। তিনি বলছেন যে কেন সেই ঐতিহ্যটা, সেই রোমাঞ্চ কিংবা সেই উত্তেজনা হারিয়ে গেল এবং সেটা ফেরানো কতটুকু সম্ভব, নকিব ভাই? না, আসলে এই মোহামেডান আবাহনীর দর্শক আসলে সারা দেশেই আছে। দর্শক এখনও যদি যে কোনো একটা মোহামেডান আবাহনী ফাইনাল খেলা হয় আমাদেরকে অর্থ দিয়ে সাপোর্টার আনতে হয় না। তা আসলে আমরা যারা ক্লাবটা পরিচালনা করেন আমরা ওরা অর্গানাইজ না। আমরা মোহামেডানকে আজকে 5 বছর পরে কোথায় দেখতে চাই এটা নিয়ে পুরোপুরি ভাবে মানে অর্গানাইজার এটা দায় দিচ্ছি, কারণ ওনারা দায়িত্ব নিবে, এটা প্লেয়াররা দায়িত্ব নিবে না। অর্গানাইজ হইবে আমার ক্লাবটারে আমি কোথায় দেখতে চাচ্ছি, আমার সাপোর্টার আছে, আমরা একটা প্রফেশনাল টিম। কারণটা কি? একটা সময় তো নিশ্চয়ই আসলে এই সমস্যা হচ্ছে আমাদের সময় যখন আমরা ফুটবল খেলছি তখন এই 2 কোটি টাকা দিয়ে একটা স্ট্যান্ডার্ড টিম করা যাইতো। এখনকার ফুটবল টিম কিন্তু তখন তো 2 কোটি টাকার ভ্যালু এই সময় এসে 50-60 কোটি টাকার মতোই ছিল যদি আপনি ভ্যালুয়েশন করেন। তারপরেও এখন যেভাবে ক্লাবগুলি কখনো প্রফেশনাল না, আপনি ডোনেশনের উপরে ক্লাবের ইনকাম দরকার। যে মানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এরা আগেও ডোনেশনের উপরে চলতো, কিন্তু ক্লাব নিয়ে কখনো গভীরভাবে চিন্তা করে নাই। ক্লাবের আমি ভবিষ্যতে কোথায় দেখি, সময়ের সাথে সাথে অনেক ক্লাবগুলি চেঞ্জ হই, কিন্তু আমরা এখনো ডোনেশনের উপরেই চলতেছি। এই জিনিসটা চেঞ্জ করতেই হবে, চেঞ্জ না করলে ক্লাব চেঞ্জ হবে না। জি, তার কোনো উপায় আছে কিনা? আমরা যদি মোহামেডানের কথা বলি, একটা সময় আমরা শুনেছিলাম যে মাল্টিপারপাস বিল্ডিং করার চিন্তা ভাবনা ছিল, মোহামেডানের জায়গা রয়েছে মতিঝিলে, আবাহনীর মাঠ রয়েছে, কমপ্লেক্স করার কথা ছিল, সেগুলো আসলে এই মুহূর্তে এসে কতটুকু বাস্তবসম্মত রূপ দেয়?
আমি বলবো যে মাওয়াডানের বিষয়টুকু আমার মনে হয় নকিব বললে ভালো হবে। আবাহনীর বিষয়টুকু যদি আমি বলি যে আবাহনীর যে কমপ্লেক্স করার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু চলমান অবস্থায় রয়েছে। বলতে পারেন যে অনেকটা 70% ওয়ার্ক কিন্তু হয়ে আছে, কিন্তু এটা যে পরিবর্তিত পরিস্থিতির কারণে এটার কাজটুকু থেমে আছে এবং এটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। হয়তো যদি এটা শেষ করতে পারতো, এটার একটা পূর্ণাঙ্গ রূপ পেত, তাহলে এটার একটা প্রতিফলনটা দেখা যেত যে আবাহনী কী করতে চাচ্ছে বা কী করেছে এবং কি করতে পেরেছে সেটার উপরে, কিন্তু এটা শেষ হয়নি। তো আমার মনে হয় যে এটার জন্য যে ফাইন্যান্সটুকু দরকার এইটুকু এই মুহূর্তে আবাহনী ক্লাবের আছে বলে আমার কাছে জানা নেই। তো এটা হতে কিছুদিন সময় লাগবে, কিন্তু স্থাপনাগুলি আর অলমোস্ট হয়ে আছে। এটা যে 30% ওয়ার্ক আছে, এটা আমি বলবো যে এর মধ্যে খুব বেশি যে সময়ের যে প্রয়োজন তা না, সেগুলি গুছিয়ে আনা যাবে। তারপরও যে আরও কাজ রয়ে গেছে, শুধু স্থাপনাগুলি হলে হবে না, এটার পারিপার্শ্বিক যেটা আছে একটা চিন্তা ভাবনা ছিল এখানে একটা স্টেডিয়াম করারও, সেটাও করলে এটা আরও একটা স্থাপনা এখানে কাজ চলবে। তো এগুলো কিছুটা সময় লাগবে। আশা করছি যে এটা হয়তো কোনো এক সময় একটা পূর্ণাঙ্গ রূপ পাবে, সেই অপেক্ষায় কিন্তু আমরা আবাহনী হয়ে যারা আছি বা আবাহনী ভক্তরা সবাই অপেক্ষায় আছে। তো এখন হচ্ছে কি, এখন যে পরিস্থিতি আছে, আবাহনী মূলত টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই, কোনো এক সময় আবাহনী খেলবে না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। যখন ক্লাব আক্রমণ হয়েছে, ক্লাবের সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছে, এত বছরের যে অর্জন সেই ট্রফিগুলিও নেই। আমার কিন্তু বলতে হয়তো খুব লোকজনের শুনতে খারাপও লাগবে, ইভেন বাথরুমের থেকে কমরটাও তুলে নিয়ে গেছে, নতুন কমর, এরকম পরিস্থিতি হয়েছে, আগুন দেওয়া হয়েছে। তারপরে যখন খেলবে না এরকম একটা জায়গায় আবাহনী, যেটাতে গিয়ে আপনার দুটা টিম কিন্তু গত লিগে অংশগ্রহণ করেনি। তো আমরা সেটা থেকে বেরিয়ে এসে আমরা অনেকটা বলতে পারেন যে ক্লাব অথরিটি যখন খেলবে না বলছে, ওই সময় কিন্তু আমি ওনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা যদি না খেলে তাহলে আবাহনী হারিয়ে যাবে। এতগুলি প্লেয়ার কি করবে, বা এতজন দর্শকের যে ভালোবাসা সেই জায়গাটুকু কি করবেন, বা আপনাদের যে পরিকল্পনা, এই যে পরিকল্পনার এটা কোথায় গিয়ে এটা শেষ হবে। সুতরাং টিম যে রেজাল্টই করুক, অন্তত মাঠে থাকুক। তো সেই লক্ষ্য নিয়ে আপনার গতবার খেলেছিল, এবং আমার মনে হয় যে গতবার মাওয়াডান চ্যাম্পিয়ন হয়েছে, তাদের পিছনে থেকে আবাহনী রানার্স আপ হয়েছে, এবং প্রতি বছরই চ্যাম্পিয়নশিপের জন্য আবাহনী খেলছে। এবারও আশা করি আমরা ওই জায়গাটাই তো থাকবো। তো আবাহনী যে কখনো পিছিয়ে থাকে বা মানসিক দিক থেকে বা যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই কিন্তু চেষ্টা করে যায়। আপনি বলছিলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আবাহনী হয়তো বা নাও দেখা যেতে পারে, এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। মোহামেডানে এখনো সেই ধরনের একটা পরিস্থিতির কথা আমরা শুনেছি যে যেহেতু অর্থ পাচ্ছেন না ফুটবলাররা। আমরা একটু সেই আপডেটটাও জানবো, তবে তার আগে একটা দর্শক একজন আছেন আমাদের সাথে। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি হোসেন বলছিলাম, সাবেক খেলোয়াড়, ফুটবলার। রূপুদার কাছে প্রশ্ন, দাদা, এই যে সাফ কোটা নিয়ে যেভাবে সাফের প্লেয়াররা এখানে খেলতেছে, লোকাল প্লেয়াররা তো 2 দিন পর আর কি যে অবস্থা, তার তো টিমই পাবে না, হ্যাঁ, বা এখানে রুটি রোজগারও বিষয় আছে। তো এই দিক দিয়ে আগামীতে আপনারা কি চোখে দেখছেন সাফ ফুটবলার? আপনারা কি আগামীতে এইভাবে অ্যালাউ করবেন, নাকি না আমাদের লোকালরাই খেলবে? দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। সাবেক ফুটবলার, নিশ্চয়ই চিনতে পেরেছেন। হ্যাঁ, হোসেনকে ধন্যবাদ। আমি এটুকুই বলবো যে এটা কিন্তু ফুটবল ফেডারেশনের পরিকল্পনারই একটা অংশ। তো এটা আমার মনে হয় ফেডারেশন এইটা যে সাফের ফুটবলাররা লোকাল হিসাবে খেলতে পারবে এটা দিয়ে এই বছরের লিগটা শুরু করেছে। এইবার লিগ শেষ হওয়ার পরে এর থেকে কি পাওয়া গেল বা কি এর আমাদের কি ক্ষতি হলো, এটা বিবেচনায় নিশ্চয়ই ফেডারেশন নেবে, নিয়ে পরবর্তী নিজেরাও যেহেতু স্টেক হোল্ডার একটা ক্লাবগুলো, তাদেরও নিশ্চয়ই এক ধরনের চিন্তা ভাবনা থাকবে আমার মনে হয়। তারপরে এটা নিয়ে আপনার এটা আসলে পথ চলা শুরু হয়েছে, এটার এফেক্টটা কি হচ্ছে, ভালো না খারাপ পর্যবেক্ষণে হ্যাঁ, এটা অবশ্যই আমরা পর্যবেক্ষণে আছি, এবং ফেডারেশনও নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করছে। এবং এই বছর লিগ শেষের পরে যখন পরবর্তী লিগ শুরু হবে, তখন এই নিয়ে আপনার যে আমাদের পর্যবেক্ষণটুকু সেটা আমরা ফেডারেশন কাছে তুলে ধরবো, এবং সেই অনুযায়ী আমরা আমাদের মতামতটুকু জানাবো। জি, এই ব্যাপারে আপনার মোহামেডান কি চিন্তা করছে? আসলে এই ডিসিশনটা প্রথমে এক কথায় যদি আমি বলি, এটা অন্যায় ডিসিশন, আমাদের ফুটবল ধ্বংস করার ডিসিশন। আর প্রথমে মোহামেডানের প্লেয়াররা বা আমরাই অফিসিয়ালরা এই ব্যাপারে অবজেকশন দিয়েছিলাম, বাট এটার কোনো কর্ণপাত হয়নি।
তারপরে খেলে আমাদের ন্যাশনাল টিম ভবিষ্যৎ ন্যাশনাল প্লেয়ার যে তৈরি হবে, যে ঢাকা লিগের, এখানে কয়টা প্লেয়ার খেলার চান্স পাচ্ছে এই ডিসিশনে? লাভবান হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ বা ইন্ডিয়ার প্লেয়ার এখানে আসবে না, তার আর্থিক দ্বারা তারা অনেক বেনিফিটেড এবং এখানে আসবে লিগ না। চলতে আমরা কম টাকায় পাই, বাট ফার্স্টে আমাদের চিন্তা করবো আমার দেশ কতটুকু বেনিফিট, আমার লোকাল প্লেয়ার কারা খেলবে, বা আমাদের এই প্রবাসী প্লেয়াররা যে আসবে, তো এরাই তো আমাদের দেশের ইয়া করবে। তো এখানে আমার প্লেয়াররা যখন ঢাকা লিগের খেলারই চান্স পাবে না, তাইলে আমি কিভাবে ন্যাশনাল টিম ভালো রেজাল্ট করবে? এটাই এফেক্ট। ফার্স্ট হইলের ভুল ডিসিশন আমার মনে হয়, এটা আমার দেশের জন্য লাভ হয় নাই। আর সেকেন্ড হলো আমাদের ক্লাবের পরিকল্পনা যারাই আছে, তা আপনি যে বলছিলেন আমরা মোহামেডান ক্লাব করব, ভালো করব, কিভাবে করব, এটার যখনই যাই পজিশনে আসে, ডাইরেক্টর প্রেসিডেন্ট আসে, ওনারা কখনো এই দলগতভাবে চিন্তা করে না। 2-3 ডাইরেক্টর বা প্রেসিডেন্টের উপরে ফুল প্রেশারটা দিয়ে দেয়। একটা মানুষ, একটা গ্রুপ, মনে করেন ম্যাক্স গ্রুপ বলেন, ইউনাইটেড গ্রুপ, ওনারা কত দিবে? আমরা যদি মোহামেডান ক্লাবটা দলগতভাবে সবাই মিলা করি, আমরা এখানে লিমিটেড পাবো, 100-400 জন মেম্বার আছে, এখানে অনেকেই শিল্পপতি, অনেকে এমপি, মন্ত্রীও আছে। আমরা সবাই দলগতভাবে যদি করি, আমি এই ক্লাবটার একটা পর্যায়ে নেওয়া যাবে। আমরা আজকে 40 বছর আমরা কোনো মাঠ নাই, পার্মানেন্ট মাঠ নাই, প্রফেশনাল ক্লাবে এটা কখনো এক্স্যাক্টলি, মানে চলতে পারে ডিরেক্টর না। থেকে শুরু করে সবার আমরা সহযোগিতা দলগতভাবে চিন্তা করি, বেশি একজনের উপরে আমরা প্রয়োজন। দিয়ে দিচ্ছি, উনি করে দিবে ক্লাবটারে, উনি করবে কেন? আমরা সবাই মিলে করব। আরো আলোচনা হবে একটু। আমি সাব ফুটবলের জন্য একটু বলে যেতে নিশ্চয়ই চাই। আপনার কথা অবশ্যই শুনবো আমরা। একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেছে আসলে। দর্শক কোথাও যাবে না, কিছুক্ষণের মধ্যে ফিরছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে। রূপুদা, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলাম। যেটা বলছিলেন যে সাব খেলোয়াড়দেরকে নিয়ে, আচ্ছা মূলত ফেডারেশন যেটা চিন্তা করেছিল সেটা হচ্ছে কি, বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে খেলোয়াড়দের জন্য একটা দরজা ওপেন হবে, একটা ডোর ওপেন হবে, যেটাতে গিয়ে হয়তো ইন্ডিয়াতে যে জমজমাট লিগ হয় ISL, সেখানে আমাদের খেলোয়াড়রা গিয়ে খেলতে পারবে লোকাল প্লেয়ার হিসাবে। এরকম 2-1টা প্লেয়ারের সাথে যোগাযোগও চলছিল। তো আমি এই লক্ষ্য নিয়ে আসলে মূলত ফেডারেশন এরকম চিন্তা ভাবনাটা করেছিল। আপনারা খারাপ দিকটা দেখছেন, ভালো দিকটাও কিন্তু এখানে আছে। তো এটা করার পরে কিন্তু ISLটা আর মাঠে এখনো পর্যন্ত গড়ায়নি বা ওই সুযোগ আসেনি। তো ওর ইন্ডিয়াতে খেলাও হচ্ছে না, কারণ আমাদের খেলোয়াড়দেরকে গিয়ে কোথায় খেলবে? আমাদের থেকে উপরের যা ভালো যে লিগ হয় সেটা সমমানের ওরকম লিগের। তো এরকম একটা পরিকল্পনা থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমার মনে হয় ফেডারেশন সেটা পর্যবেক্ষণ করছে। জি, রূপদা, আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশ ফুটবল স্পন্সর নিয়ে অনেক জটিলতা হলো, লোগো নিয়ে জটিলতা হলো, সেটা ক্লাবগুলোর উপর কোনো প্রভাব ফেলে কিনা? স্পন্সর তো ক্লাবগুলো সবসময় চায় যে একটা স্পন্সর, যে একটা ভালো স্পন্সর থাকলে সেটার একটা বেনিফিট যেন ক্লাবগুলো পায়। একটা ভালো অর্থ যদি ফেডারেশন পায়, একটা পার্ট যদি ক্লাবগুলোকে দিয়ে হেল্প করা হয়, সেটা ক্লাবের জন্য একটা ভালো একটা দিক। তো সেই লক্ষ্য থেকে সবসময় সেদিকে তাকিয়ে থাকে। তো সেই আশায় ক্লাবগুলি এখনও আছে। আশা করছি যে একটা ভালো কিছু হয়তো হবে, যেটার অপেক্ষায় আমি বা নকিব বা অন্যান্য ক্লাবগুলি আছে। জি, নকিব ভাই, যেটা বলছিলাম যে সেটার কোনো ইম্প্যাক্ট থাকে কিনা, যেহেতু স্পন্সর নিয়ে জটিলতা হয়েছে। আসলে আমরা 4 বছর পাশাপাশি লোগো নিয়েও অনেক সমালোচনা হয়েছে, এবং ইতিমধ্যে আমরা সবাই জানি যে নামও বদলে গেছে, প্রিমিয়ার লিগের নাম চেঞ্জ, ফুটবল বাংলাদেশ ফুটবল লিগ হয়েছে না। আসলে আমরা স্পন্সর মানি তো লাস্ট 4 বছর ধরে ফুটবল ফেডারেশন থেকে আমরা ক্লাবগুলি কোনো টাকাই পাই না। আমরা যে এত বড় লিগ খেলি বা একটা চ্যাম্পিয়ন হইলে যে বলে 5 লাখ টাকা প্রাইজ মানি, সেইটাও পাই না। তাই আসলে ফুটবল ফেডারেশনের যে সিস্টেমে ক্লাবগুলি এত টাকা খরচ করে টিম করে, ফুটবল বা এই যদি স্পন্সর মানি কিছু না পায়, অনারই আসলে কোনো সব কিছু ক্লাব প্রফেশনাল বলে ক্লাবগুলির উপরে ছেড়ে দিতেছে। কিছু একটা ফুটবল ফেডারেশনের স্পন্সর মানি বা পাওয়া উচিত, তাহলে ক্লাবগুলি আসলে চলবে কিভাবে? ক্লাবগুলির দিকে দেখা উচিত, কারণ বাংলাদেশের সিচুয়েশন আমরা বুঝতেছি, আমরা কোনো ক্লাবই স্বয়ংসম্পূর্ণ না। একটা ক্লাব আছে বাংলাদেশে চেষ্টা করতেছে স্বয়ংসম্পূর্ণ, বসুন্ধরা, ওদের পার্মানেন্ট মাঠ, জিম, আদার্সগুলি কোনো সিস্টেমই চলে না। এটা ফুটবলের সিস্টেম বলে না এক কথায়। তো এখানে ফুটবলের সিস্টেমে আসতে হইলে প্রফেশনাল যিনি
প্রফেশনাল সিস্টেমে আসলে আমাদের ক্লাবগুলির এই টোটাল সবগুলি ক্লাবের চিন্তা ভাবনা করে কীভাবে এখন আগানো যায়। বাট এইটা সবগুলি ক্লাব যখন ভালো করবে তখনই আমরা একটা প্রফেশনাল ক্লাব হবে এবং দেশের ফুটবলের উন্নতি হবে। জি, রুবুদা আপনি বলছিলেন যে উতরে গেছে আসলে আবাহনী অনেক ধরনের প্রতিবন্ধকতা, তারপরও যেভাবে চলছে সেভাবে চলাটা উচিত কিনা, এবং সেখান থেকে উত্তরণের জন্য যেটা বলছিলেন যে ডোনারদের দিকে তাকিয়ে থাকতে হয়, সেখান থেকে উত্তরণের জন্য আবাহনী কি ভাবছে আসলে? এখন তো প্রথম লক্ষ্যই হচ্ছে যে এবছরের জন্য দল গঠন করা হয়েছে, সেটা যে সাথে Sustain করা। আমার মনে হয় যে সেটাতে টিকে থেকে নিজেদের অবস্থানটা ধরে রাখাটাই হচ্ছে মূল বিষয়। তো এবং সেই জন্য যে যে একটা এত বড় একটা টিমকে পরিচালিত করতে গেলে এটার ফিডব্যাক প্রয়োজন থাকে। তো এগুলি সব কিছু যাতে আসে বা এটার জন্যই আমরা সবসময় চিন্তিত থাকি। তো আমার বিশ্বাস যে হয়তো যারা আছেন তারা আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেবেন, সেটা আশা করি। কিন্তু সহযোগিতাটুকু যখন যদি সময় মতো না হয় তখন কিন্তু আপনার এই থাকলেও সেটা কাজে আসে না। জি, অনেক অনেক ধন্যবাদ। আসলে থামাতে হচ্ছে আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে। আবাহনী মোহামেডান যে জনপ্রিয় কিংবা যেই ঐতিহ্যের যে ধারা ছিল তার থেকে হয়তো বা অনেক বেশি দূরে অবস্থান করছে, কিন্তু আমরা খুব করে চাই সেই পুরনো ঐতিহ্যটা, পুরনো সেই জনপ্রিয়তাটা আবাহনী মোহামেডান ফিরে পাক, যেভাবেই হোক। শেষ করতে হচ্ছে ক্লেমন গোয়েন্দা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।